নিষিদ্ধের পর এবার নির্বাচন থেকেও ছিটকে গেল আওয়ামী লীগ। নিবন্ধন স্থগিত করল ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে না, জানালো প্রেস উইং। রাজনীতিতে নতুন দল গড়ার হিড়িক। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন করেছে ৬৫টি। বেশিরভাগই নাম সর্বস্ব, নেই কেন্দ্রীয় কার্যালয়, কর্মী ও সাংগঠনিক কার্যক্রম। কর্মকর্তাদের আন্দোলনের মধ্যে পুনর্গঠন হলো এনবিআর। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে ২ বিভাগ করে অধ্যাদেশ জারি। স্বচ্ছতা, জবাবদিহিতাকে কারণ হিসেবে উল্লেখ। রংপুরে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২০ লাখ গবাদি পশু। ২ সপ্তাহ পরই বিভিন্ন হাটে শুরু হবে বেচা কেনা। ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে কঠোর পদক্ষেপ দাবি খামারিদের। এবং সংঘাত শেষে জাতির উদ্দেশ্যে মোদির প্রথম ভাষণ। বললেন, পরমাণু অস্ত্রের হুমকিকে ভয় পান না দিল্লি। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বন্ধ হয়েছে পারমাণবিক যুদ্ধ, দাবি ট্রাম্পের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। দলটির সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হাতে পেয়ে বৈঠকে বসে ইসি। এরপর সোমবার রাতে এক ব্রিফিংয়ে নিবন্ধন স্থগিতের কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। নিবন্ধন স্থগিত থাকাকালে দলটির হয়ে কেউ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। সোমবার বিকেলে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ৪ ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। আরপিও, আইনবিধি ও সরকারের প্রজ্ঞাপন পর্যালোচনা চলে এ সময়। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত থাকাকালীন দলটির হয়ে কেউ কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। এদিকে এর আগে সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি জানান, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ জানিয়েছে কার্টার সেন্টার। জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। এছাড়া জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়ে এসিতে চিঠি দিয়ে 14 দলের নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানায় গণ অধিকার পরিষদ। এই নতুন বাংলাদেশ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এর আগে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। সোমবার বিকেলে সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মানুষ। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই জুলাই আগস্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের খবর সামনে আসার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফুঁসে ওঠে অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল ও সংগঠন। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরদিন যমুনা ছেড়ে শাহবাগ অবরোধ করেন বিক্ষোভকারীরা। আন্দোলনের মধ্যে শনিবার রাতে বিশেষ সভায় বসে উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত আসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের।
সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ও আইনের অধীন সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয়, জুলাই গণহত্যার মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি এবং দেশের সার্বভৌমত্ব, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করতে নানা কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন। এ অবস্থায় তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হলো। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রজ্ঞাপনের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানবাধিকার লঙ্ঘন এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে সবার সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। প্রেস সচিব আরও জানান, এ সিদ্ধান্তে দেশের মানুষের সমর্থন ছিল বলেই কোথাও কোনো আন্দোলন হয়নি। কাজগুলো করি সেটা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে তা অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতা, কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। এই প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে ছাত্র জনতা। দাবি আংশিক পূরণ হয়েছে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রপতির পদত্যাগ সহ একাধিক দাবি জানিয়েছে জুলাই মঞ্চ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পুনাবের যৌথ উদ্যোগে সোমবার রাজধানীর শাহবাগে আয়োজিত হয় আওয়ামী লীগ নট ফাউন্ড, ভোটের বদলা ভুনা খিচুড়ি শীর্ষক আনন্দ সমাবেশ, যাতে অংশ নেন জুলাই আন্দোলনের অংশীজনরা। সমাবেশে বক্তারা বলেন, প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের দাফন হয়েছে। বিগত 5 আগস্ট আওয়ামী লীগ মৃত্যুবরণ করেছে, পরশুদিন আওয়ামী লীগের দাফন হয়েছে এবং আজকে আসলে আওয়ামী লীগের কুলখানি হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু তাদের বলা হয়েছে যে বিচারিক প্রক্রিয়া, তাদের গণহত্যার বিচারের পরে তাদেরকে আসলে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা উচিত। এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের, কারণ যে ফ্যাসিস্ট হাসিনা 16 বছরে আমাদের দেশটাকে নরকে পরিণত করেছে, সেই শক্তিশালী ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে দাবি আংশিক পূরণ হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, দলটির পাশাপাশি জোট সঙ্গীদেরও বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে আমাদের একটি দাবির আংশিক পূরণ হয়েছে। গণহত্যার দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পরিপূর্ণ নিষিদ্ধের মাধ্যমে দাবিটির পূর্ণতা পাবে। আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের বিচার কাজ শেষ করার দাবি জানাচ্ছি। এছাড়াও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগেরও দাবি জানান তারা। অবিলম্বে গণহত্যার সমর্থনকারী ও গণহত্যাকারী দল আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করছি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে সেনা হেফাজতে থাকা 626 জনের সন্ধান দাবি করছি। অভ্যুত্থানকারীদের স্মরণে বিশেষ প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই সমাবেশ। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সহযোগী 14 দলীয় জোটের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
যারা পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকল্যাণে ব্যয় করার তাগিদও দিয়েছেন দলটির নেতারা। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। কোনো আনন্দ মিছিল না হলেও রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে ছিল মিষ্টি মুখ। এ সময় দলের নেতারা জানান এটি বাংলাদেশের ঐতিহাসিক বিজয়। এভাবেই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে এবার আর কোনো টালবাহানা সহ্য করবে না ছাত্র জনতা। ইন্টারিম গভর্নমেন্ট তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত তারা করবে। ইন্টারিম গভর্নমেন্টকে লাস্টবার হুঁশিয়ার করে দিতে চাই, এইবার যদি কোনো হেলাফেলা করা হয়, জনতা কিন্তু এবার যমুনার এখানে রাজস্বিক মোড়ে অবস্থান নিয়েছিল, আমরা কিন্তু পরে যমুনার সামনে বসে থাকবো না, যমুনার ভিতরে যেতে ইনশাল্লাহ আমরা বাধ্য হব। শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয় জানিয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, সময়ের দাবি এখন নতুন সংবিধান। যদি ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে আমরা চাপিয়ে দিতে না চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বিগত দিনে যারা পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকল্যাণে ব্যয় করার তাগিদ দেন এনসিপি নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে 1400-র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। তাজুল ইসলাম জানান, আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। এ মাসেই তার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সারা দেশে আন্দোলন দমনে মাঠে নামানো হয় পুলিশ, র্যাব, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। 3 সপ্তাহে নির্বিচারে হত্যা করা হয় 1400-এর বেশি ছাত্র জনতাকে। আহত হন প্রায় 25,000। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার 2 সেনাপতি হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5টি অভিযোগের প্রমাণ মিলেছে। শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম বলেন, সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। তিনি বলেন, রাজপথের চাপ মাথায় নিয়ে বিচার করা যাবে না। আন্তর্জাতিক মানসম্মত বিচার করতে গেলে যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে। তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না। এ নিয়ে জুলাই গণহত্যার 2 মামলার তদন্ত শেষ হলো। চলতি মাসেই শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ছিলেন।
নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চায় ৬৫টি নতুন রাজনৈতিক দল। ভোটযুদ্ধে অবতীর্ণ হতে চাওয়া দলগুলোর বেশিরভাগেরই নেই কেন্দ্রীয় কার্যালয়। ন্যূনতম সাংগঠনিক কার্যক্রম তো দূরের কথা, কমিটি কিংবা কর্মীও নেই। এরপরও নিবন্ধন চাইছে কেন, জবাব খুঁজেছেন কাউসারা চৌধুরী কুমু। ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুল হক। পরপর দুইবার আবেদন করেও ব্যর্থ। এবার নিবন্ধন পাওয়ার আশা বাংলাদেশ বেকার সমাজ পার্টির। দলটির কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডির ক্রিসেন্ট রোডের ১৩১/১ এ নাম্বার বাসা। গণমাধ্যম কর্মী আসার খবরে হন্তদন্ত হয়ে চলে অফিস গোছানোর কাজ। দলটির সভাপতি নিউ মার্কেটের দোকানি হাসান। আমাকে সবাই বেকার বন্ধুগুলো ডাকে। ঢাকা শহরে গিয়ে আপনি যদি নিউ মার্কেটকে বলেন যে বেকার হাসানকে চিনেন, আমাকে সবাই দেখায় দেবে। যখন দেশের কান্তি লগ্নে আমরা দেশের জন্য, জাতির জন্য কথা বলে যাই। ধানমন্ডি ২ নম্বর সড়কের প্রথম বাড়ি, দ্বিতীয় তলায় উঠতেই দেখা যায় কোচিং সেন্টার। এখানেই প্রধান কার্যালয়ের ঠিকানা দিয়েছে ফরওয়ার্ড পার্টি। কেয়ারটেকার জানান ৫ আগস্টের পর থেকে পলাতক দলটির লোকজন। ৮ মাসে এখানে কোনো দরজা খোলা দেখতে পারি নাই, যেমন ছিল এখনই এমনই আছে। ফরওয়ার্ড পার্টির অফিস আছে, হেরা তো আর নাই। ওই যে সরকার পতন হয়েছে না, ওই সময় যে গেছে আর এখনো খোলে তোলে নেই। দেয়ালে টানানো পোস্টারের ঠিকানা অনুযায়ী জনতার কথা বলে নামক দলের কার্যালয়ে গিয়ে দেখা যায় পরিত্যক্ত তালাবদ্ধ ঘর। আপনি সবশেষ অফিসে এসেছেন কবে? আজকে আসছিলাম। কয়টা নাগাদ এসেছিলেন একটু বলবেন? আমি আসছিলাম এমন আধা ঘন্টার মধ্যে। তালাই লাগানো থাকে, কোনো লোকজন আসা যাওয়া নাই এখানে, শুধু এই সাইনবোর্ডই আছে আর কি। নির্বাচন কমিশনের জাস্টিস পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জনগণের দল পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে ঠিকানা দেয়া হয়েছে সেখানে অস্তিত্ব নেই কোনো অফিসের। এরকমের কোনো পার্টি এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমাদের এই চতুর্থ তলায় কোনো এইসবগুলো দেখি নাই। আমাদের নিজস্ব অফিস আছে, ওইটা আমাদের ঠিকাদারি অফিস। ওইটা তো ঠিকাদারি অফিস হলে আমার বাসা হলেও তো আমাকে ঠিকানা দিতে হতো আবেদনের শর্ত অনুযায়ী, এবং আমি কিন্তু ডিক্লেয়ার দিইনি এখনো, ওই জন্যই সাইনবোর্ড লাগাইনি। আচ্ছা, ঠিকাদারি অফিস কি রাজনৈতিক অফিস বানিয়েছেন তাহলে? আপনি একা, আপনি মেয়ে, আপনি মা, আপনি কারো বোন, এটাই তো, এখন সেটা তো দোষের কিছু না। পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশন। ভাসানী জনশক্তি পার্টি খুঁজতে গিয়ে পাওয়া গেল ভাসানী অনুসারী পরিষদ। ৩ সপ্তাহ আগে দলের নাম পরিবর্তনের কথা জানান মুখপাত্র। দলের গঠনতন্ত্র চাওয়াই পড়লেন বিপাকে। আমরা একেবারেই পলিটিক্যাল প্ল্যাটফর্মটাকে কাজে লাগানোর জন্য এই নামটা পরিবর্তন করেছি। ভাসানী অনুসারী পরিষদটা থেকে যাচ্ছে। গঠনতন্ত্রটা কি একটু দেখানো যাবে? গঠনতন্ত্র তো আমাদের সেক্রেটারির কাছে এই মুহূর্তে নাই। দেশে শান্তি প্রতিষ্ঠায় দলের নাম রাখা হয়েছে বাংলাদেশ শান্তির দল। এর প্রধান অবসরপ্রাপ্ত বিচারক। ১০০ সদস্যের কেন্দ্রীয় কমিটি থাকার কথা বললেও নথি দেখাতে ব্যর্থ তিনি। একটি কেন্দ্রীয় কমিটি, একটি গঠনতন্ত্র, একটি কেন্দ্রীয় অফিস, এর মধ্য দিয়ে আপনারা নিবন্ধন দেন, এবং আমার বিশ্বাস আজ না হয় কাল নির্বাচন কমিশন ও জাতির শুভ বুদ্ধির উদয় হবে। আগামী ২২শে জুন শেষ হচ্ছে ইসিতে নতুন দল নিবন্ধনের আবেদনের সময়। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পুনর্গঠন করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ চালু সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে সরকার। আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের আন্দোলনের মধ্যেই সোমবার রাতে এ অধ্যাদেশ জারি করা হয়। এতে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগেও পদায়ন করা হবে। উন্নয়ন পরিকল্পনায় দূরদর্শিতার অভাবে প্রতি বছর কমছে বিমান ও পর্যটন খাতের বাজেট। ফলে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির অবারিত সুযোগ থাকলেও তা মিলছে না। একদিকে অব্যবস্থাপনায় সংকুচিত হচ্ছে দেশের এয়ারলাইন্স ব্যবসা, অন্যদিকে বিশ্বমানে পিছিয়ে পর্যটন শিল্প। আসন্ন জাতীয় বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানো ও দক্ষতার সঙ্গে উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিশ্বজুড়েই এয়ারলাইন্স ও পর্যটন ব্যবসা রমরমা হলেও একেবারেই ভিন্ন চিত্র বাংলাদেশে। গত ২৫ বছরে কার্যক্রম শুরুর পর হারিয়ে গেছে ১০টি দেশীয় এয়ারলাইন্স সংস্থা। এ খাতে ব্যবসার সম্ভাবনা নিয়ে কোনো ভাবনা নেই নীতি নির্ধারকদের।
দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বাড়লেও টানা যাচ্ছে না কাঙ্ক্ষিত মাত্রায় বিদেশি পর্যটক। নেপালে বছরে 10 লাখ, শ্রীলঙ্কা 14 লাখ ও মালদ্বীপে বিদেশি পর্যটকের আগমন ঘটে প্রায় 18 লাখ। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও নানা অব্যবস্থাপনার কারণে বিদেশি পর্যটক বান্ধব হয়ে এখনও ওঠেনি বলে মত ট্যুর অপারেটরদের। আসছে বাজেটে সেদিকেই গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। এই খাতে একটা বড় বাজেট দরকার। এইখানে বিনিয়োগ করলে আমাদের দেশ থেকে যেই এয়ারক্রাফটের সংকট বা ফ্লাইটের সংকট, যে কারণে টিকিটের দাম বেশি হয়, সেগুলো কিন্তু আর হবে না। এক্সপানশন, বিদেশি এয়ারলাইন্সকে এখানে ব্যবসা করার জন্য সুযোগ সুবিধা দেওয়া, এই কাজটা করা জরুরি। এদিকে প্রয়োজন থাকলেও প্রতি অর্থ বছরে কমছে বাজেটে বরাদ্দ। 2022-23 অর্থ বছরের 7,003 কোটি টাকা 3 বছরে কমে চলতি বছরে দাঁড়িয়েছে 5,700 কোটিতে। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবে খরচ করতে পারে না মন্ত্রণালয়। বড় দুর্বলতা ব্র্যান্ডিংয়েও। শিল্পের উন্নয়নের জন্য কতটুকু ব্যয় করা হচ্ছে, বা মার্কেটিংয়ের জন্য কতটুকু ব্যয় করা হচ্ছে, বা ব্র্যান্ডিং জন্য কতটুকু ব্যয় করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমরা অতীতে দেখেছি বাজেট দেওয়া হয়েছে, কিন্তু সেই বাজেট ট্যুরিজম বোর্ড খরচ করতে পারেনি। বাস্তবতা তুলে ধরে বিশ্ব পরিভ্রমণকারী বাংলাদেশি কন্যা নাজমুন নাহার বলছেন, পর্যটকরাই একটি দেশের পর্যটনের মূল ব্র্যান্ডিং। আমাদের দেশে যেই সমুদ্র রয়েছে, এটাকে যদি পরিচ্ছন্ন রাখা হয়, আমাদের কক্সবাজারে কিন্তু প্রচুর নোংরা। কক্সবাজার সিটির মধ্যে যখন একটা শহরে, টুরিস্টিক একটা শহরে ঢুকে মানুষ দেখে যে এটা নোংরা, তখন কিন্তু মানুষের কিন্তু এক ধরনের অনীহা চলে আসছে। সে কিন্তু আর এই শহরে কিন্তু কখনো আসবে না। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দেশে 2041 সালের মধ্যে কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান হবে 477 কোটি মার্কিন ডলার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশ লুটে খেতে অফিস আদালত সহ সব জায়গা থেকে বিএনপি নিধন চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ নয়, অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এ সময় করিডোর প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, বিক্রি করে দেওয়ার জন্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের পর আবারও রাজনীতির মাঠ সরগরম দলটির নেতাকর্মীদের পুনর্বাসন নিয়ে। কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগের তীর বিএনপির দিকে। এমন প্রেক্ষাপটে সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে বিএনপি প্রতিষ্ঠিত করতে চায় এ কথা বলে যারা অপপ্রচার চালাচ্ছে তারা দেশ ও জনগণের শত্রু। থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। জনগণের রায় ছাড়া দেশের ভেতরে করিডোর দেওয়ার কোনো সুযোগ নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, বিক্রি করে দিতে নয়। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু কথায় নয়, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার দৃশ্যমান করুক। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনারা ক্ষমতায় থাকতেই দেখেন না কেন? এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের স্বার্থে বিদেশি রক্তচক্ষুকে উপেক্ষা করে অন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। স্বাস্থ্য খাত আমাদের যে শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। যাদের কাছে এসব অস্ত্র রয়েছে সেগুলো ফেরত দিতে হবে। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, র্যাব পুনর্গঠনে কমিটি করা হয়েছে। এ সভায় বিজিবি মহাপরিচালক অভিযোগ করেন, পরিকল্পিতভাবে পুশ ইন করছে ভারত। এর প্রতিবাদ জানানো হলেও বিএসএফ এর চেষ্টা থেমে নেই। চলতি মাসের শুরু থেকেই সীমান্ত দিয়ে দফায় দফায় মানুষ পাঠাচ্ছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ।
পুশিনের তালিকায় বাংলাদেশি ছাড়াও রয়েছে ভারতের নাগরিক ও রোহিঙ্গা। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় পুশিন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরে বিজিবি মহাপরিচালক জানান, পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে মানুষ পাঠাচ্ছে ভারত। এ বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে 39 জন রোহিঙ্গা পাওয়া গেছে। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি যে খাগড়াছড়ি এলাকায় মূলত আরও প্রায় 200 থেকে 300 জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে, যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল। তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত 2 দিন ধরে তারা চেষ্টা করছে, পারছে না। বৈঠকে পুলিশ বাহিনীকে আর চাইনিজ রাইফেল, সাবমেশিন গান, 9mm পিস্তলের মতো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া র্যাব পুনর্গঠনে 5 সদস্যের কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা আসন্ন ঈদুল আজহার আগেই পরিশোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। ঈদ সামনে রেখে সড়ক মহাসড়কে চাঁদাবাজি করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড। চলতি অর্থবছরের 7 মে পর্যন্ত এসেছে $2,527 কোটি। এর আগে সর্বোচ্চ আয় ছিল 2020-21 অর্থবছরে $2,477 কোটি। বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিটেন্সের এমন গতি অব্যাহত থাকলে বাংলাদেশের জন্য বৈদেশিক লেনদেনে কোনো সংকট হবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কমেছে অর্থ পাচার, হুন্ডির দৌরাত্ম্যও নেই আগের মতো। ফলে বৈধ পথে বেড়েছে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ। চলতি মে মাসের প্রথম 7 দিনেই এসেছে $73,50,00,000। অর্থবছর শেষ হওয়ার আগেই যা $2,500 কোটি রেমিটেন্সের মাইল ফলক স্পর্শ করেছে। গেল অর্থবছরের একই সময়ের তুলনায় যা 28 ভাগ বেশি। রেমিটেন্সের এমন ইতিবাচক প্রবাহে সন্তুষ্ট কেন্দ্রীয় ব্যাংক। 7-8 সপ্তাহ বাকি আছে অর্থবছর শেষ হতে। ইতিমধ্যে আমরা সেই রেকর্ড অতিক্রম করে গিয়েছি। 25.27 সম্ভবত বিলিয়ন, দ্যাট ইজ আগের তুলনায় প্রায় 0.5 বিলিয়ন বেশি আছে। প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালো বাংলাদেশ ব্যাংক। 5 আগস্ট পরবর্তী যে অনেক ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেল, তো ওইখান থেকে উঠে এসে অর্থনীতিটাকে সচল রাখার প্রধানতম মাধ্যমই ছিল হচ্ছে রেমিটেন্স, এবং এই রেমিটেন্স আহরণ কিভাবে বাড়ানো যায় তার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ধারণা করছে চলতি অর্থবছর শেষে রেমিটেন্স বা প্রবাসী আয় $3,000 কোটি কাছাকাছি যেতে পারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাস্তার জন্য জায়গা রাখা হয়নি, 2 ভবনের মাঝে নির্দিষ্ট ফাঁকা স্থানও নেই, নকশা লঙ্ঘনের নানা অভিযোগও রয়েছে। রাজধানীর শেওড়াপাড়ায় এরকম 8টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজুক। এর মধ্যে 3 ভবন মালিককে জরিমানা করা হয়েছে $8 লাখ, আর 7টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জব্দ করা হয় মিটার। নিয়মনীতির তোয়াক্কা না করে রাজধানীতে গড়ে উঠছে একের পর এক ভবন। একটির সঙ্গে আরেকটির মাঝখানে রাখা হয়নি ফাঁকা জায়গা। রাস্তার জায়গা তো ছাড়েইনি, উল্টো উপরিভাগে দখল করা হয়েছে বাড়তি জায়গা। রাজধানীর শেওড়াপাড়ায় এরকম 8টি ভবনকে 3 দফা নোটিশ দেয় রাজুক। তারপরেও কর্ণপাত করেনি ভবন মালিকরা, তাই অভিযানে নামে সংস্থাটি। ভেঙে ফেলা হয় বর্ধিতাংশ। নিয়ম লঙ্ঘনের কথা স্বীকারও করেন মালিকরা। রাজুকে আমাকে দিয়েছে, অবজেকশন লেটার দিয়েছে, মানে আমি ছাদ এক্সটেনশন ভায়োলেশনটা করেছি চারিদিকেই।
যা ছাদ এক্সটেনশন করেছে আমরা কিন্তু এটা কেটে দিয়ে ছাদটা ঢালাই করে নিতে পারতাম, তাহলে আর আমার এত ক্ষতিগ্রস্ত না। আমাদের যে ডিজাইন দিয়েছে কোম্পানি থেকে ওই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করছি। 1 মাস হয়েছে এই প্রজেক্টে আমি জয়েন করছি। এখন এই যাবতীয় আগে যে ইঞ্জিনিয়ার ছিল উনি বা কোম্পানির যদি কেউ থেকে থাকে ওনারা জানতে পারবে। অভিযান চালানো 8টি ভবনের 7টিরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নকশা না মানায় 3টি ভবনের মালিককে 8 লাখ টাকা জরিমানা করা হয়। অনুমোদিত সেটব্যাক যেটি রয়েছে সেটির ব্যত্যয় হয়েছে, সেটি তারা মেনটেন করেননি। সেই সাথে রাস্তার জন্য যে জায়গাটুকু ছাড়া প্রয়োজন ছিল নকশা অনুযায়ী সেই জায়গাটিকেও তারা ছাড়েননি। আমরা ইতোমধ্যে ব্যত্যয়কৃত অংশগুলো ভাঙছি। সেই সাথে এই ভবনের যে বৈদ্যুতিক সংযোগটি রয়েছে সেটিও আমরা সিজ করার জন্য আদেশ দিয়েছি। অনুমোদিত নকশা রয়েছে, সেই অনুমোদিত নকশা থেকে আসলে কি কি ব্যতিক্রম হয় বা কোন ধরনের ভায়োলেশনগুলো হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা ভবনে ব্যবস্থা নেব। ঢাকাকে বাসযোগ্য করতে নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে রাজুক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে পরিবেশ ও জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় সক্ষম নগরায়নের জন্য দূরদর্শী পরিকল্পনা নিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি আয়োজিত আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং 2025 শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ তাগিদ দেন। এ সময় বলেন, নগরায়ন ও শিল্পায়নের জন্য নিশ্চিত করতে হবে সঠিক পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার। ঈদুল আজহায় বিশেষ ট্রেনের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে বগি। এ কারণে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। নির্ধারিত সময়ের আগেই কোচগুলো সরবরাহ করতে চায় কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে প্রতি মাসেই কোচ মেরামত করে রেল বহরে যোগ হয়। তবে ঈদে এ সংখ্যা ছড়ায় কয়েক গুণ। তাই কারখানাটির 29টি শপের শ্রমিকরা বর্তমানে ব্যস্ত বগি মেরামতে। সাধারণ সময় প্রতি মাসে 32টি কোচ মেরামত করা হয় কারখানায়, কিন্তু ঈদুল আজহার আগে ও পরে নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদ স্পেশাল ট্রেন চলাচলে প্রয়োজন হয় অতিরিক্ত কোচ। এ কারণে এবার 45 কর্মদিবসে 100টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সময়ও প্রায় শেষ হতে চলেছে, এজন্য নির্ধারিত সময়ের বেশি কাজ করছে শ্রমিকরা। একদিনে 4-5টার উপরে কোচ আমরা মেরামত করতেছি। ঈদের যে আউটটার্ন রয়েছে এই লক্ষ্যে আমরা পূর্ণাঙ্গ আমাদের শক্তিতে কাজ চালিয়ে যাচ্ছি। 3 জনের কাজ একাই করতেছি, 4 জনের কাজ 2 জন করতেছি, 6 জনের কাজ 4 জন করতেছি। ইতিমধ্যেই 60টি আউটটার্ন দিতে পেরেছি, আর বাকিগুলো ইনশাল্লাহ আগামী আর 17 কর্মদিবসের মধ্যে আমরা আউটটার্ন দিতে পারবো। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগেই সব কোচ প্রস্তুত করার আশ্বাস কর্তৃপক্ষের। আশা করি আসন্ন কুরবানি নির্বিঘ্নে বাংলাদেশ রেলওয়ে যাত্রী পারাপার করতে সক্ষম হবে। কর্তৃপক্ষের তথ্য মতে এরই মধ্যে ঈদ উপলক্ষে ট্রেনের 60টি কোচ মেরামত সম্পন্ন হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। রংপুর বিভাগে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 19,80,000 গবাদি পশু। 2 সপ্তাহ পরই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন হাটে পশু কেনাবেচা শুরু হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ দফতর। তবে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি খামারিদের। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুরের গিলাবাড়ি এলাকার আরজু বেগম কোরবানির ঈদ সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানালেন 2টি দেশি জাতের গরু বিক্রি করে নিজের স্বপ্ন পূরণের কথা। ঈদের সময় বিক্রি করিয়া জমি বন্ধক নেবে, হয়তো 2টা করে কিনে লাগবে ছোট ছোট, কিনিয়ে আবার আশা করবো যে সামনের বকরা ঈদ ধরা। ঈদুল আজহা ঘিরে আরজু বেগমের মতো জেলার প্রায় সব খামারির ব্যস্ততা এখন পশু লালন পালনে। তবে খামারিদের রক্ষায় ভারতীয় গরু যেন কোনোভাবেই দেশে ঢুকতে না পারে সে বিষয়ে সীমান্তে কঠোর নজরদারির দাবি তাদের। আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে, কোনোভাবেই যাতে ইন্ডিয়া থেকে যাতে গরু না আসে আমরা এটাই চাই। প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, বর্ডার এলাকা দিয়ে কোনো গরু যাতে ঢুকতে না পারে। নতুন নতুন খামারি বুকে আশা পাচ্ছে
আছে, যারা 2-3টা গরু করে, এই খামারিগুলোকে, এই উদ্যোক্তাগুলোকে আমাদের নষ্ট করা যাবে না। সীমান্ত দিয়ে অবৈধ গরু চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। এবার আসলে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গবাদি পশু আসবে না, যার ফলে কৃষকরা এগুলোর ভালো মূল্য পাবে এবং আমরাও এগুলো আমাদের যে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা আছেন তারা এগুলো দেখভাল করছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে আগামী ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর বিভাগে 19,80,000 পশু প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 5,68,000-এর বেশি পশু। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বুধবার একদিনের এই সফরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। এর আগে পরিদর্শন করবেন চট্টগ্রাম বন্দর। এছাড়া কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে তার। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। 1888 সালে ব্রিটিশদের চিটাগাং পোর্ট কমিশনার্স অ্যাক্ট গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বার্ষিক $125 বিলিয়ন বাণিজ্যের প্রায় 92% পরিচালিত হয় এই বন্দর দিয়ে। দেশের অর্থনীতির স্বর্ণদ্বার খ্যাত এই বন্দরে সব খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা ও বন্দরের আধুনিকায়নের সংকট কাটিয়ে ওঠার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। যেভাবে বন্দরকে আধুনিকায়ন করার কথা এখনো পর্যন্ত কিন্তু ওইরকম হয় নাই। মানদাদা আমলের মতো আপনি দেখবেন ঠেলা গাড়ি করে কিন্তু কন্টেনার থেকে গুডসগুলো আপনার কন্টেনারের আপনার শেডের মধ্যে ঢুকাচ্ছে, আবার শেড থেকে কিন্তু গাড়িতে লোড দিচ্ছে। এগুলো পরিবর্তন করতে হবে। বন্দরের ফ্যাসিলিটেশন যদি আপনার না বাড়ায় তাহলে কিন্তু বন্দরের সক্ষমতাটা বাড়বে না, এবং এগুলো যদি আধুনিকায়ন না করে খরচও কিন্তু কমে আসবে না। বন্দরের স্ক্যানার মেশিনের দরকার। ওই স্ক্যানার মেশিনে আমরা এটা উনি যেন একটু দেখেন বন্দরকে গতিশীল করার জন্য আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক যেগুলি কম্পিউটার যন্ত্রপাতি সেগুলি যদি স্থাপন করা যায় বন্দরের অ্যাক্টিভিটি অথবা এফিসিয়েন্সি আরও বাড়বে। আমরা চাইব এসব ব্যাপারে উনি যেহেতু উনি অনেক উচ্চমানের একজন মানুষ, উনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত কানেক্টেড একজন মানুষ, ওনার এই কানেক্টিভিটির মাধ্যমে আমরা চাইব যে বন্দরকে আধুনিকায়ন করুন। দেশের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায় থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে প্রধান এই সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মতবিনিময় করবেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চট্টগ্রাম বন্দরের অপার সম্ভাবনা থাকলেও নানা কারণে বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে আছে এ বন্দর। পিছিয়ে থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে দক্ষ জনবল, অর্থনৈতিক সক্ষমতা এবং উন্নত যন্ত্রপাতি না থাকা। তবে এরই মধ্যে আশার আলো হচ্ছে বড় বড় বিদেশি বিনিয়োগ এগিয়ে আসছে এ বন্দরে। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এইখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। সফরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ের কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা, যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের বুনন শুরু হবে। যত দ্রুত সম্ভব এটা হবে শেষ করা উচিত এবং সরকারের উপর নজরদারি থাকা উচিত যাতে এটা সেতু নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। সফরসূচির শেষ পর্যায়ে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এতে অংশ নেবেন 22,600 গ্রাজুয়েট। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শারমিনের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার রাত 10টা থেকে শুরু হয় অনশন কর্মসূচি। এর আগে রাত 9:30টার দিকে প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জরুরি সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সেখানে এই ঘোষণা দেওয়া হয় ভিসি পদত্যাগ না করায় অনশনে যেতে বাধ্য হচ্ছেন তারা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শাটডাউন করা হয়। তিনি একটা লাইভের আয়োজন করেছেন, সেই লাইভে তিনি বিশ্ববিদ্যালয়ের এই চলমান আন্দোলনকে পরিহাস করেছেন এবং একটি নতুন প্রহসনের রচনা করেছেন, যার জন্য আমরা আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপ্লবীরা আজকে আমরা আমরণ অনশনে ডাক দিয়েছি। শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ না করা হবে আমাদের অনশন কর্মসূচি চলবে। রাজনৈতিকভাবে নানা মতভেদ থাকলেও বাংলাদেশ প্রশ্নে সকলেই একমত, কিন্তু যারা ভিন্ন মতাদর্শ ধারণ করে
তাদের দ্বারাই জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শিক্ষার্থীরা জানান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতে আঘাত মানে ইতিহাস ও অস্তিত্বে আঘাত। যারা এর অবমাননা করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। জাতীয় সঙ্গীত আমাদের সার্বভৌমত্বের একটা অংশ, কোনো অবমাননা আমরা সহ্য করব না। কিছু বাংলাদেশ বিরোধী শক্তি যারা পাকিস্তানের 71 সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল, সেই শক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে। ন্যূনতম ঐক্যমত্য আমরা তৈরি করতে পারি, তাহলেই আমরা শুধু বাংলাদেশকে বাঁচাইতে পারবো। তাহলে দুইটা ফ্যাসিজম দুই দিক থেকে আমাদের ঘাড়ের উপর বসে আছে। বাংলাদেশপন্থীরা জেগে থাকতে, বেঁচে থাকতে কেউ আবারও 71 যেভাবে হচ্ছে গিয়ে সাপোর্টেজ করার চেষ্টা করতেছে, এখন আর সেই সাপোর্টেজ করার সুযোগ নেই। 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সোমবার ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতি থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে যায়। সেখানে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি বাস্তবায়নে নানা স্লোগান দেন তারা। মঙ্গলবার বিকেল 3টায় 6 দফা দাবি নিয়ে কৃষি সচিবের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের কথা রয়েছে। পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজে অধ্যক্ষ সহ 46টি শিক্ষকের পদের মধ্যে শূন্য 12টি। খণ্ডকালীন শিক্ষক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাঠদান কার্যক্রম। এমনকি কলেজের একমাত্র ছাত্রাবাসটিও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। তবে শিগগিরই শিক্ষক সংকট সহ সব সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। 1965 সালে নির্মাণের পর 1983 সালে জাতীয়করণ করা হয় পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ। তবে বর্তমানে প্রতিষ্ঠানটিতে সৃষ্টি হয়েছে শিক্ষক সংকট। বর্তমানে 7,000 শিক্ষার্থীর জন্য অধ্যক্ষ সহ 46টি শিক্ষকের পদ রয়েছে, যার মধ্যে 12টি পদ শূন্য। খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। মানসম্মত পাঠদান হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। আমাদের কলেজের শিক্ষক যে ঘাটতিগুলো আছে, ঘাটতিগুলো পূরণ হতো, তাহলে এই ক্ষেত্রে আমাদের শিক্ষার মানটা আরো ভালো হতো। একাদশ দ্বাদশ শ্রেণী শুরু করে অনার্স পর্যন্ত সবারই সে একই সমস্যা। শিক্ষকের সংকটের কারণে আমাদের পড়ালেখা ভালো মতো হচ্ছে না। একজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য যেভাবে ফ্রুটফুলি ক্লাস নিতে পারেন, অতিথি শিক্ষকদের কাছ থেকে আমরা সবসময় ওই আমরা ফলপ্রসূ ক্লাসটা পাই না। এদিকে কলেজের একমাত্র ছাত্রাবাসটিও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। খসে পড়ছে পলেস্তারা, অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকি নিয়ে বাস করছেন শিক্ষার্থীরা। বেশিরভাগ জ্বালানাগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে দেখা যায় কোনো ঝড় যদি আসে, তাহলে বাতাস আসে। একটা ওয়াশরুমের প্রবলেম আছে, ওয়াশরুমগুলো একদম অকেজো হয়ে আছে দুই একটা। তবে শীঘ্রই শিক্ষক সংকট সহ সব সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এই মুহূর্তে আসলে শিক্ষকের পদায়ন অর্থাৎ নতুন শিক্ষক এখানে পদায়ন করানোর জন্য প্রচেষ্টা চালানো অত্যন্ত দরকার। আমি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। মকবুলার রহমান সরকারি কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি 9টি বিষয়ে অনার্স ও 6টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। তীব্র জনবল সংকটে রংপুর বিভাগের বেশিরভাগ সরকারি হাসপাতাল। গড়ে জনবল রয়েছে চাহিদার মাত্র 50%। এতে চিকিৎসা নিতে এসে না পেয়ে ফিরতে হচ্ছে অনেক রোগীকে। কর্তৃপক্ষ বলছে, কাঙ্ক্ষিত জনবল না থাকায় প্রায়ই হিমশিম খেতে হয় চিকিৎসা সেবা দিতে। তবে জনবল সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সামনে রোগীদের দীর্ঘ সারি। হাসপাতালটির 2 বিভাগে চিকিৎসক, নার্স আর সহায়ক কর্মীর ঘাটতিতে চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই চিত্র ঠাকুরগাঁও সদর হাসপাতালের। 59 জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন 40 জন। এছাড়া নার্স, সুপারভাইজার এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর পদ সংখ্যা 185টি হলেও শূন্য রয়েছে 57টি। এতে সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে পড়ছেন রোগীরা। সার্ভিস ভালো না ভাইয়া। যেমন আমি আজকে আসছি সার্জারি ডাক্তার দেখানোর জন্য, সার্জারি ডাক্তার নাই, শেষে বাধ্য হয়ে আমাকে
যারা বসে আছে তাদেরকে দেখাইতে হলো। যে রোগের জন্য যে ডাক্তার প্রয়োজন এখানে সেটা যথাযথভাবে আমরা পাচ্ছি না। আমরা এটা প্রতিনিয়ত চেষ্টা করতেছি, মন্ত্রণালয় ডিজি অফিসে যোগাযোগ করার চেষ্টা করতেছি, ওনারা দিচ্ছি, আমরা পথ চেয়ে বসে আছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। 600 শয্যার এই হাসপাতালকে 1000 শয্যায় উন্নীত করা হলেও প্রতিদিন চিকিৎসা সেবা নিয়ে থাকেন 2500-এর বেশি রোগী। তবে চলছে পুরনো জনবল দিয়েই, ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। একই চিত্র রংপুর বিভাগের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালের। হাসপাতালে তো রোগী সংখ্যা বেশি, সেই মোতাবেক সেই অনুযায়ী ডাক্তার এবং নার্সরা একটু পর্যাপ্ত কম আছে। ডাক্তারকে পাইনি এখনো, আমরা তো 2 দিন ধরে আছে, নার্সে চিকিৎসা করতেছে। সেবাটা যে মানটা দরকার সেটা নাই, অনেক আপনার ডাক্তার সমস্যা, নার্স প্রবলেম, তারপর দালালদের দৌরাত্ম্য। ডাক্তারের পদ হলো 299 জন দেওয়া আছে, আমার এখানে আছে 267। তারপর ডাক্তারের সংখ্যাও কম আছে। রোগীদের বিভিন্ন অন্য সেবাগুলো দেওয়া, এগুলো ক্ষেত্রে আমার ওই পরিমাণ জনবলের সংকট থেকে যাচ্ছে আর কি। সম্প্রতি রংপুর সফরে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানিয়েছেন, জনবল সংকট সমাধানে দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্ত হাসপাতালগুলোতে আপনার পর্যাপ্ত জনবল দেওয়ার সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। চিকিৎসক থেকে শুরু করে আপনারা জানেন আমাদের এই মন্ত্রণালয় কাজ করতেছে নিরলসভাবে। রংপুর বিভাগের 58টি সরকারি হাসপাতালে চিকিৎসক পদ 1214টি, তবে কর্মরত আছেন 683 জন। আর 655টি সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত 456 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ব্যাটারি চালিত ইজি বাইকের দখলে এখন ঠাকুরগাঁও জেলা শহরের প্রতিটি সড়ক। যত্রতত্র ওঠানো নামানো হচ্ছে যাত্রীদের, এতে যানজট সৃষ্টির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। শিগগিরই সব পক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। সড়ক জুড়ে ইজি বাইক ও অটোরিকশা, 3 চাকার এসব যানের চলাচলে নেই কোনো শৃঙ্খলা। ঠাকুরগাঁও শহরে যত্রতত্র ইজি বাইক ও অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করানো হচ্ছে, যার কারণে সৃষ্টি হচ্ছে জটলা ও যানজট। পৌরবাসী বলছেন, এসব যানের কারণে সড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিনিয়ত যানজট এবং অটো ইজি বাইক অনিয়মভাবে যাত্রী ওঠানামা সহ নিত্যদিনের এটা আমাদের ভোগান্তি। অটোওয়ালাদের নির্দিষ্ট কোনো প্রশিক্ষণ নাই এবং নির্দিষ্ট স্থানে ওরা দাঁড়ায় না। মোটর বাইকের জন্য প্রচুর জ্যাম রাস্তায়, এদের জন্য রাস্তায় বিশৃঙ্খলা বেশি হচ্ছে। ইজি বাইক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। অন্যদিকে স্ট্যান্ডের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি ইজি বাইক শ্রমিক ইউনিয়নের। ঠাকুরগাঁও পৌরসভা যদি আমাদেরকে একটা পিক আপ পয়েন্ট দেয়, তাহলে নির্দিষ্ট স্থানে অটোগুলো থাকবে এবং সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে। এরা ড্রাইভার হিসেবে পেশাদারী ড্রাইভার নয়, তবে এদেরকে একটা আওতায় নিয়ে আসা উচিত, নিয়মতান্ত্রিকের আওতায় নিয়ে আসা উচিত। তবে শীঘ্রই সব পক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। অটোগুলোকে স্থায়ীভাবে আমাদের যে পৌরসভার বাইরে আনরেজিস্টার্ড যে অটোগুলো আছে সেগুলোকে আমাদের এই পৌরসভার ভিতরে প্রবেশ একেবারে বন্ধ করতে হবে। সেটা একটু চ্যালেঞ্জিং, এটা আমাদেরকে আবার সব স্টেক হোল্ডারদের সাথে বসে তারপর সিদ্ধান্ত নিতে হবে। অটোরিকশা অটোভ্যান শ্রমিক ইউনিয়নের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 5টি উপজেলায় ইজি বাইক ও অটোরিকশার সংখ্যা প্রায় 10,000। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বেশিরভাগ বোরো ধানের ক্ষেতে দেখা দিয়েছে মাজরা পোকা ও ব্যাকটেরিয়ার আক্রমণ। এতে ফলন বিপর্যয় ও লোকসানের আশঙ্কায় কৃষক। কৃষি বিভাগ বলছে, ধান পাকার সময় আসায় এখন পোকার আক্রমণে ফলনে প্রভাব ফেলবে না। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকায় আবাদ করা হচ্ছে বোরো ধান, তবে প্রতিটি জমিতে অনেক গাছের শীষ নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠে বেশিরভাগ বোরো ধানে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ, সঙ্গে দেখা দিয়েছে ব্যাকটেরিয়ার সংক্রমণও। কৃষক বলছেন, যারা আলু ও সরিষার পর ধান চাষ করেছেন তাদের জমিতেই পোকার আক্রমণ হয়েছে, এতে ফলন বিপর্যয় ও লোকসানের আশঙ্কা তাদের। নালি আমরা শোনো আবার ওষুধ দিয়েছি, কিন্তু তারপরও তো মরা শীষ বাড়াছা, এভাবে মরা শীষ বাড়ালে তো ধানের ফলন কমে যাবে। আমরা সপ্তাহে সপ্তাহে ওষুধ দিচ্ছি, কোনো কাজে ধরতেছে না পোকার। এর ফলে আমাদের ফলন খুবই কম হবে এবং আমরা কৃষক খুব ক্ষতিগ্রস্ত হব। তবে কৃষি বিভাগ বলছে, ধান পাকার সময় আসায় এখন মাজরা পোকা ও ব্যাকটেরিয়ার সংক্রমণে ফলনে প্রভাব ফেলবে না। এখন যেহেতু
যেহেতু ম্যাক্সিমাম ধান আসলে আমাদের ফ্লাওয়ারিং থেকে আমাদের রাইপেনিং স্টেজে চলে এসেছে, সেখানে আসলে এই ধরনের কোনো আসলে ঝুঁকিও নেই। আর আবহাওয়া অনুকূলে থাকায় এখনো পর্যন্ত আসলে কৃষকরা যেভাবে ধান কর্তন করছে তাতে আমরা আশা করছি যে তারা আসলে ভালো ফলনই পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় ৭,৬২৪ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪,৯৯৪ মেট্রিক টন ধান। সময় সংবাদ, হিলি। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের আরাকান আর্মি গুলি চালিয়েছে। এতে এক স্থানে আহত হয়েছেন 2 জন, অপর স্থান থেকে 3 জনকে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি। স্থানীয়রা জানান সোমবার দুপুরে নাফ নদীতে নৌকা নিয়ে নেমেছিল 3 জন। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়, পরে তাদের ধাওয়া দিয়ে আটক করে দেশটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। কেন 3 জন নদীতে নেমেছিল তা নিশ্চিত করতে পারেননি স্থানীয় জনপ্রতিনিধি। 3 বাংলাদেশি নাগরিককে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। তাদের দাবি, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে ইউপিডিএফ। এজন্য প্রতিহতের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে উত্তাল পাহাড়ি অঞ্চল। স্লোগান দিয়ে সংগঠনটি সকল কার্যক্রম বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। সোমবার সকালে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে, পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল হিসেবে পার্বত্য এলাকায় হত্যাকাণ্ড, অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এই অবস্থায় পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নিষিদ্ধের দাবি তাদের। 54 বছর যাবত খুন করছে, অস্ত্রবাজি করছে, সেনাবাহিনীকে গুলি করে বা হত্যা করা হচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পাশাপাশি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে ইউপিডিএফ 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব দেওয়ায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করেন আন্দোলনকারীরা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি করা হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি পালন করে রেলপথ বাস্তবায়ন পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় মানববন্ধনে দাঁড়িয়ে বক্তারা জানান, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও ঝিনাইদহ শহরে নেই। দ্রুত মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে রেললাইন স্থাপনের দাবি জানান তারা। ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন চাকরি অবসানের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে 2 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার উপজেলার কাঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় এই কর্মসূচি পালন করে রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। তারা জানান, ফেব্রুয়ারি ও মার্চের বকেয়া বেতন, ঈদ উল ফিতরের বোনাস সহ চাকরি অবসানের চূড়ান্ত পাওনা রোববার প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে পরিশোধের কথা থাকলেও তা হয়নি। কারখানায় কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যাচ্ছে না। পরে কলকারখানা ডিএইচডির কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন শ্রমিকরা। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ 59 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার চেষ্টা করছে এমন তথ্যে সীমান্ত এলাকায় অভিযান চলছিল। 5টি স্থান থেকে 59 জনকে আটক করা হয়। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা নড়াইল, সুনামগঞ্জ, যশোর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দেওয়া ভাষণে বলেছেন, নয়াদিল্লি পারমাণবিক ব্ল্যাকমেলকে ভয় পায় না। অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেছেন,
তার দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তাও করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় পাকিস্তান থেকে আসা ড্রোন চোখে পড়ে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লাল আলোর রেখা দেখা যায় আকাশে। এরপরই সক্রিয় হয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সাম্বা ও তার আশপাশের অঞ্চল। সেনাবাহিনী পরে নিশ্চিত করে এটি পাকিস্তান থেকে আসা ড্রোন হামলা ছিল। এর আগে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নয়, সন্ত্রাসবাদ ও আজাদ কাশ্মীর নিয়ে কথা হবে বলে এক ভাষণে হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, পাকিস্তান যদি বাঁচতে চায় তবে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতেই হবে। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। এদিকে পাকিস্তান শুধু আত্মরক্ষায় পাল্টা আঘাত করেছিল বলে দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। স্থানীয় সময় সোমবার তিনি সিএনএনকে বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা তারা চিন্তাও করেনি। তবে ভারতের সাম্প্রতিক বিমান হামলা, বিশেষ করে রাওয়ালপিন্ডিতে আঘাতের পর বিষয়টি পারমাণবিক সংঘাতের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং এর সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে। ট্রাম্প আরও জানান, সংঘাত থামাতে বাণিজ্য ছিল বড় হাতিয়ার। উভয় পক্ষকে বলা হয়েছিল যুদ্ধবিরতি না দিলে বাণিজ্য বন্ধ করা হবে। My administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও নীতি বদলেছে। নতুন সমীকরণে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি আসবে কিনা তা এখনো অনিশ্চিত। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতিতে পৌঁছানোর খবরে সোমবার ভারতের পুঁজিবাজারে সূচক ২.৫% বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এদিন নিফটি 50-এর NSEI সূচক, বিএসই সেন্সেক্সের BSESN উভয়ই 2.5% বেশি বেড়েছে। উভয় সূচক যথাক্রমে অবস্থান করছে 24,700 পয়েন্টে এবং 81,689 পয়েন্টে পৌঁছেছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরুর পর তা 1.5% পড়ে গিয়েছিল। হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তির জন্য মঙ্গলবার কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। মার্কিন ইসরায়েলি জিম্মি ইডান আলেকজান্ডারের মুক্তির পর মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। এর মধ্যেও গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। গত একদিনে খান ইউনিস সহ উপত্যকাটির বিভিন্ন স্থানে বোমা বর্ষণে প্রাণ গেছে অন্তত 20 ফিলিস্তিনির। মানবিক সহায়তা আটকে দেওয়ার ৭১তম দিনে জীবন আরো দুর্বিষহ হয়েছে ফিলিস্তিনিদের। তবে এর মাঝেও উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলের মুহুর্মুহু হামলা। গত একদিনে খান ইউনিস সহ বিভিন্ন স্থানে দখলদারদের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এর মধ্যেই হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তির জন্য মঙ্গলবার কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। মার্কিন ইসরায়েলি জিম্মি ইডান আলেকজান্ডারের মুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, হামাস যদি আরও জিম্মিকে মুক্তি না দেয় তবে ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, স্থায়ী যুদ্ধবিরতি এবং হামাসের গাজার নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়ে কোনো আলোচনায় যেতে রাজি নয় তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সময় চুক্তির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইডান আলেকজান্ডারের মুক্তি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন শান্তি আলোচনার পথ খুলতে পারে।
নাদিম মারজান, সময় সংবাদ। চুক্তির আহ্বান উপেক্ষা করেই এক রাতেই শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের দাবি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে না নিয়ে আলোচনার কথা বলে সময় নষ্ট করছে মস্কো। এছাড়া তুরস্কে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে সম্মতি দিয়েছেন জেলেনস্কি, তবে তা শর্ত সাপেক্ষ। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনে 108টি ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী জানায় এর মধ্যে 55টি ধ্বংস করা হয়। তবুও ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি ওডেসা ও দোনেৎস্কের বেসামরিক অবকাঠামো। এই হামলার দিনই ইউরোপীয় দেশগুলোর প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ইউক্রেনের অভিযোগ রাশিয়া প্রস্তাব পুরোপুরি উপেক্ষা করছে। ট্রেন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন চালক। ইউক্রেনীয় রেল কর্তৃপক্ষ বলছে বিরতির আহ্বান কানে নিচ্ছে না রুশ বাহিনী। এমন প্রেক্ষাপটে রাশিয়া তুরস্কে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে। প্রেসিডেন্ট পুতিনের উপস্থিত নিশ্চিত হলেই বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছে জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার পক্ষে মত দিলেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন পুতিন শুধু সময় কিনতে চাইছেন। এদিকে সোমবারের মধ্যে রাশিয়া যুদ্ধবিরতি না মানলে নতুন নিষেধাজ্ঞা জারি করবে ইউরোপীয় ইউনিয়ন বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। লন্ডনে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে রুশ আগ্রাসন প্রতিরোধে কঠোর পদক্ষেপের ডাক উঠেছে। বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আলোচনা কি সত্যি যুদ্ধ থামাবে নাকি আরেকটি কৌশলগত চাল মাত্র? তবে এই প্রশ্নের উত্তর মিলতে পারে ইস্তাম্বুলে আগামী বৃহস্পতিবারের বৈঠকে। নাদিম মারজান, সময় সংবাদ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে শ্রমশক্তি সংকট কমে যাওয়ায় বিদেশি শিক্ষার্থী কমানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর প্রভাব পড়তে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর। এছাড়া ভিসা জটিলতা ও নানা শর্তারোপের কারণে অস্ট্রেলিয়ায় কমতে শুরু করেছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। চলতি বছরে অস্ট্রেলিয়ায় কমে আসছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা। এর আগে দ্বিতীয় ধাপে থাকলেও 2018 সাল থেকেই অস্ট্রেলিয়া সরকারের অ্যাসেসমেন্ট লেভেল তৃতীয় ধাপে অবস্থান করছে বাংলাদেশ। ফলে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের নানা জটিল ধাপ উত্তীর্ণ হতে হচ্ছে। এর মধ্যে স্পন্সর, উচ্চ টিউশন ফি, IELTS এর ভালো স্কোর ও উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার শর্তগুলো অন্যতম। বছরের প্রথম সেমিস্টারে উল্লেখযোগ্য হারে শিক্ষার্থী এলেও বাকি 3 সেমিস্টারের ভিসা দেওয়ার সংখ্যা কমিয়ে আনবে অস্ট্রেলিয়া। 2024 সালে রেকর্ড প্রায় 10 লাখ শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়তে আসলেও চলতি বছরে সে সংখ্যা কমিয়ে 2,70,000-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি চীন ও ভারতীয় শিক্ষার্থী পড়তে আসে, তবে চলতি বছরে ভারত ও নেপালের ভিসার শর্ত শিথিল করে দেওয়া হয়েছে। ফলে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতায় পড়তে যাচ্ছে বাংলাদেশিরা। এমনকি বাংলাদেশ থেকে পর্যটকের সংখ্যাও কমে আসছে আশঙ্কাজনক হারে। পরপর 3 জাতীয় নির্বাচনে হেরে 2022 সালে করোনা পরবর্তী সংকট মোকাবেলায় সরকারের দায়িত্ব গ্রহণ করে লেবার পার্টি। শ্রমবাজারের ব্যাপক শূন্যতা পূরণে মাত্রাতিরিক্ত মানব সম্পদ ও আন্তর্জাতিক শিক্ষার্থী আসার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার। এতে চাকরি, আবাসন সহ নানা জটিলতার মুখে পড়ে দেশটি। গেল মাসে আবারও নির্বাচনে জয়লাভ করে অভিবাসী বান্ধব লেবার সরকার ক্ষমতায় এলেও বাংলাদেশিদের ভিসা শর্ত সহজ করার সম্ভাবনা নেই বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। নাগরিকত্বে কড়াকড়ির নতুন বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 5 বছরের জায়গায় 10 বছর কর্মসংস্থানের নিয়ন্ত্রণ আর ভাষার কঠিন শর্ত সব মিলিয়ে অভিবাসীদের জন্য শুরু হচ্ছে এক অনিশ্চিত লড়াই। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ক্ষমতায় আসার 1 বছরও পূরণ হয়নি, এর মধ্যে নাগরিকত্ব নীতিতে সবচেয়ে কঠোর শ্বেতপত্র প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার জানালেন, এখন থেকে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া হবে দীর্ঘমেয়াদী ও কঠিন। Today we publish a white paper on immigration. আজ আমরা অভিবাসন নিয়ে একটি হোয়াইট পেপার প্রকাশ করেছি। এই কৌশলগত পরিকল্পনা আমার পরিবর্তনের রূপরেখার কেন্দ্রে রয়েছে, যা আমাদের সীমান্তের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে। And close the book
নতুন নীতিমালায় ইংরেজি ভাষা জানার শর্ত আরো কঠিন করা হয়েছে। পাশাপাশি 5 বছর পর নাগরিকত্বের আবেদন করার নিয়ম বাড়িয়ে করা হয়েছে 10 বছর। বিদেশি কর্মী নিয়োগেও আসছে বিধিনিষেধ, যার প্রভাব পড়বে কেয়ার হোম সহ বিভিন্ন খাতে। 5 বছর পর আপনার আইএলআর পাইতো, তো এখন দেখা যাচ্ছে যে আপনার আফটার 5 ইয়ার আবার স্পন্সরশিপে যেতে হবে। তো এইটা একটু আমাদের কমিটির জন্য স্বস্তিজনক হবে না। বিশেষ করে বাইরের থেকে এসেছে এবং বাইরের দেশের অভিবাসী, তাদের জন্য এটা খুবই কঠিন হবে। আইনজীবীদের মতে এই কড়াকড়ি শুধু অভিবাসীদের নয়, যুক্তরাজ্যের অর্থনীতির জন্য হুমকি। এতে কমবে দক্ষ জনশক্তি, বাড়বে সামাজিক চাপ। গভর্নমেন্টের প্রপোজালটা হচ্ছে হয়তো কিছুদিনের মধ্যেই তারা সবাইকেই 10 ইয়ার্সের ক্যাটাগরিতে নিয়ে আসবেন। তার মানে হচ্ছে আপনি লিগেলি যদি এই দেশে 10 ইয়ার্স থাকেন, রিগার্ডলেস অফ ওয়েদার পার্টনার ও প্যারেন্ট ও ইন এনি আদার ক্যাটাগরি, তাহলে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবেন। এটা আমাদের জন্য একটা অশনি সংকট। 2024 সালে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন 1,62,000 অভিবাসী, যা আগের বছরের তুলনায় 35% বেশি। কিন্তু নতুন নিয়মে সেই প্রবাহে পড়তে যাচ্ছে বড় ধরনের ধাক্কা। যুক্তরাজ্যের নতুন নাগরিকত্ব নীতিমালা যেন অভিবাসীদের জন্য এক কঠিন পরীক্ষার নাম। বৈধভাবে 10 বছর বসবাস করলে মিলবে সেই বহুল প্রতীক্ষিত সোনার হরিণ খ্যাত ব্রিটিশ নাগরিকত্ব। তবে এই পথ পাড়ি দেওয়া এত সহজ নয়। প্রতিটি পদে পদে রয়েছে জবাবদিহিতা ও কঠিন বিধিনিষেধ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালির কড়া অভিবাসন নীতি বাস্তবায়নে এবার টার্গেট বাংলাদেশিরা। ইতোমধ্যেই নানা অভিযোগে গ্রেফতার কিংবা আবেদন বাতিল হওয়া অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে জর্জিয়া মেলোনি সরকার। এতে উদ্বেগ বাড়ছে বাংলাদেশি কমিউনিটিতে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইতালির বিভিন্ন প্রদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশি অভিবাসীদের। আশ্রয় আবেদন নাকচ কিংবা ছোটখাটো অপরাধের ভিত্তিতে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। অনেকেই রয়েছেন গ্রেপ্তারের মুখে। সর্বশেষ সিসিলির পালের্মো থেকে জঙ্গি তৎপরতার অভিযোগে আটক হয়েছেন 2 বাংলাদেশি। এছাড়া আনকোনা থেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নরসিংদীর রানা মিয়া। পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে ফেরত পাঠানো হয়েছে ঢাকার মারুফ রায়হান, নওগাঁর হাবিবুর রহমান ও সুনামগঞ্জের ইমরান শিকদারকে। অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করেন সুমি তাহের। তিনি বলছেন, আইনি প্রক্রিয়া না জানার কারণেই বিপাকে পড়ছেন অনেকে। একইভাবে কমিউনিটির নেতারাও সতর্ক করছেন সবাইকে বৈধ পথে ইউরোপে আসার ব্যাপারে। অবৈধ বাঙালিদেরকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার মূলত কারণ হচ্ছে তারা যখন এখানে আসে, নতুন করে যখন আবেদন করে, তাদের কমিশনের ডেটটা খুব শীঘ্রই হয়ে যায়। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যে কোনো উপায়ে ইতালিতে অবৈধ প্রবেশ ঠেকানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এখানে ইটালিয়ানদের সাথে সাথে বাংলাদেশিদের বসবাস করার জন্য বৈধ উপায়ে বাংলাদেশিদের আনার যে প্রচেষ্টা, যে অব্যাহত রাখার একটা আহ্বান জানিয়েছেন, সেটার একটা ফল। 2017 সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির অধীনে এসব বাংলাদেশিকে ফেরত পাঠানোর সুযোগ পায় ইতালি। তবে আগে কখনো এত জোরালোভাবে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। সময়সূচি সম্পর্কে তাদের সাধারণ ধারণা না থাকার কারণে নেগেটিভ আসার পর তাদেরকে অবৈধ ঘোষণা করা হয় আপিল না করার কারণে। এভাবেই অনেক বাংলাদেশিকে ইতালি থেকে ফেরত পাঠানো হচ্ছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই চালু হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে গবেষণা কেন্দ্র বা বিশেষ ফ্যাকাল্টি। কবি নজরুলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে এই উদ্যোগ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানের বাঁশির সুরের জাদুতে অভিভূত পুরো হল ভর্তি নজরুল ভক্তরা। স্থানীয় সময় শনিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় লস অ্যাঞ্জেলেসের অদূরের বারব্যাংকের অনুষ্ঠান স্থল। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থরিজ কলেজ অফ হিউম্যানিটিজ এর কাজী নজরুল ইসলাম এন্ডোমেন্ট ফান্ড অ্যান্ড ডিপার্টমেন্ট অফ রিলিজিয়াস এবং তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়ার যৌথ আয়োজনে গান, কবিতা ও নৃত্যে তুলে ধরা হয় নজরুল সাহিত্যকর্ম, যা প্রযুক্তি আর ইংরেজি ভাষার শৈলীতে উপভোগ করেন বিদেশি
অতিথিরাও। আমরা ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় মানবিক কলেজ। এ ধরনের একটি আয়োজন যেখানে কাজী নজরুল ইসলামের কবিতা এবং সাহিত্য চর্চাকে রাখা হয়েছে, এমন আয়োজনে অংশ হতে পেরে আমরা গর্বিত। To a broader and wider and greater audience. বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর মাহবুবুল হক ও মালিকা হক দম্পতির নজরুল মূর্ছনায় মুগ্ধ দর্শকরা। একটা ফ্যাকাল্টি বা একটা স্কলারশিপ যদি ক্রিয়েট করতে হয় সিসানের সাথে, সেই হিসেবে আমাদের কমিউনিটিকে আগে আসতে হবে। কমিউনিটিকে আগে এগিয়ে এসে আমাদেরকে একটা ফ্যাকাল্টি পজিশন যদি আমরা ক্রিয়েট করে দিতে পারি সিসানের জন্য, তাহলে হয়তো সিসানে একজন ডেডিকেটেড ফ্যাকাল্টি থাকবে যে নজরুলকে নিয়ে গবেষণা করবে। নজরুলের কাব্যগুণ বিশ্ব সাহিত্যে বিরল ও উজ্জ্বল। এমন কবির সৃষ্টকর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। লেগেসি অফ নজরুল যে প্রোগ্রামটা করে তাদেরকে কিন্তু আমরা এই ধারণা দিতে সক্ষম হয়েছি যে নজরুল ইজ নট বিলং টু দ্য বেঙ্গল, হি ইজ বিলং টু দ্য ওয়ার্ল্ড। আয়োজনে নতুন প্রজন্মের আনমিতা আলভিনার অভ্যর্থনা, এমবেরিন রহমান ও জায়েদ হকের উপস্থাপনা এবং শেহজিন রহমানের পরিবেশনা নজর কাড়ে সবার। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে আজকের এই আয়োজন এক মাইলফলক, এমনটাই মনে করছেন অনুষ্ঠানে অংশ নেয়া সকলে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। খেলার খবর। অধিনায়ক হিসেবে বোর্ডের কাছে কোনো চাওয়া নেই লিটন কুমার দাসের, বরং টি-20তে ভালো করতে ক্রিকেটারদের দলের প্রয়োজন বলে বুঝতে হবে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। লম্বা সময়ের জন্য দায়িত্ব পাওয়ায় আত্মবিশ্বাস পাচ্ছেন দল নিয়ে কাজ করার। পাকিস্তান সিরিজে যাওয়ার সিদ্ধান্ত ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে। অধিনায়কত্বটা নতুন নয় লিটন কুমার দাসের কাছে। ভারপ্রাপ্ত হয়ে টস করেছেন বেশ কিছু ম্যাচে, শুধু ভার নেওয়া হয়নি লম্বা সময়ের। এবার সেই দায়িত্বটাই পেলেন উইকেট কিপার এই টপ অর্ডার ব্যাটার। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, দায়িত্ব পেয়ে প্রথম সংবাদ সম্মেলন। স্বল্পভাষী লিটন অল্প কথাতেই দিলেন উত্তর। পার্থক্য বোঝালেন ভারপ্রাপ্ত আর পূর্ণকালীন দায়িত্বের। যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো, আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে আস্তে ডে বাই ডে গ্রহণ করার জন্য। ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি, সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটা অপোজিট সাইডেও হতে পারে। টি-20 ক্রিকেটটা এখনো আয়ত্ত করতে পারেনি বাংলাদেশ। সবশেষ বিশ্বকাপেও হয়েছে ভরাডুবি। এমন দলের ভাগ্য পরিবর্তনে কি দরকার? লিটনের নিজের চাওয়াটা জানিয়েছেন সতীর্থদের। যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করব, তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে। তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার, কিভাবে খেললে ম্যাচটা জিততে পারি, এটা হচ্ছে আলটিমেট গোল। হতে পারে একটা ব্যাটসম্যান কোনোদিন 20 বলে 40 রানও করতে পারে, সেম ব্যাটসম্যানের পরের দিন হয়তো প্রয়োজনই নেই 20 বলে 15 রানও করতে হতে পারে। সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার যেন গেমের ভিতর যত ইনভলভ থাকবে, যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া, দল আমার কাছে কি চাচ্ছে। আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে যে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে, আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে, রাদার দেন আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড অফ ক্রিকেট খেলতে হবে। অধিনায়ক লিটনের যাত্রা শুরু আরব আমিরাত সিরিজ দিয়ে। তার আগে চলছে পুরো দস্তুর অনুশীলন। ট্যাকটিক্যাল বিষয়গুলো পাচ্ছে গুরুত্ব, আছে ম্যাচ সিনারিও প্র্যাকটিসও। লিটনের কাছে এই বিষয়গুলো আন্তর্জাতিক ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। পাকিস্তান সিরিজের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর। আমার থেকে হয়তোবা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি, বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। এর আগে লিটনের নেতৃত্বে 4 ম্যাচের 3টিতেই জেতে বাংলাদেশ। তবে এই ব্যাটারের ব্যাট হাসেনি সে ম্যাচগুলোতে। এবারের দফায় সে বৃত্ত ভাঙার প্রত্যয় টাইগার অধিনায়কের কণ্ঠে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পিছিয়ে যাচ্ছে নয়তো আপাতত স্থগিত হচ্ছে বাংলাদেশের পাকিস্তান সিরিজ। তবে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হচ্ছে না, এমনটাই দাবি পাকিস্তানের গণমাধ্যমগুলোর। আমিরাতে সিরিজ আয়োজন হলে পাকিস্তানি মুদ্রায় শুধু 20 কোটি রুপি মাঠ ভাড়া দিতে হবে পিসিবিকে, যা এই মুহূর্তে করতে চায় না মহসিন নাকভির বোর্ড। স্থগিত হওয়া পিএসএল-এর বাকি 8 ম্যাচ রাওয়ালপিন্ডিতে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি।
5 মে থেকে শুরু, মাঝে একদিনের বিশ্রাম, কত গুঞ্জন, ভেস্তে যাওয়ার শঙ্কা, শেষমেশ অন্তত একটা সিরিজের নিশ্চয়তা। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর থেকেই সাউথ এশিয়ার ক্রীড়াঙ্গন আলাদা করে বললে ক্রিকেটে বড় ধাক্কা বাদ চায়নি বাংলাদেশও। তবে ওসব শঙ্কা যতটা সম্ভব দূরে রাখা যায়। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ পাকিস্তান সিরিজ ঝুলে গেছে। কিন্তু গ্রীষ্মের প্রখর রৌদ্রেও পূর্ণ উদ্যমে শান্ত লিটনদের প্রস্তুতি থামেনি। পূর্ব নির্ধারিত সূচিতেই 14 মে আমিরাতে যাবে বাংলাদেশ, 17 আর 19 মে খেলবে 2টা টি20। তবে সেই সিরিজ ছাপিয়েও বড় প্রশ্ন পাকিস্তান সফর হবে তো। যদিও এই ইস্যুতে বিসিবি কোনো মন্তব্যই করছে না, বল ঠেলে দিয়েছে পিসিবির কোর্টে। এর মাঝে খবর রটে পরিস্থিতির বিবেচনায় পাকিস্তানে নয়, বাংলাদেশের সঙ্গে মেন ইন গ্রিনদের 5 ম্যাচের টি20 সিরিজটি হতে পারে আরব আমিরাতে। তবে দেশটির গণমাধ্যম বলছে ভিন্ন কথা। পিসিবি কোনোভাবেই নাকি এই সিরিজটি দুবাইয়ে আয়োজন করতে চায় না, কারণ এতে শুধু মাঠ ভাড়া বাবদি খরচ হবে 20 কোটি রুপির বেশি। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যা পিসিবির জন্য হবে বেশ ব্যয়বহুল। তাই তো হয় পাকিস্তানেই, নয়তো পিছিয়ে যাচ্ছে কিংবা আপাতত স্থগিত হচ্ছে সিরিজটি। তবে বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই পিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে পিএসএল নিয়ে। জানা গেছে টুর্নামেন্টের বাকি 8 ম্যাচ দ্রুতই শুরু করতে চায় তারা, যেখানে ভেন্যু হিসেবে শুধু থাকবে রাওয়ালপিন্ডি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিদেশি খেলোয়াড়দের দুবাই রেখে স্থানীয় ক্রিকেটারদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে পিসিবি তাদের স্থগিত ঘরোয়া 3টা টুর্নামেন্টও শিগগিরই চালু করার ব্যাপারে একমত। তাই বাস্তবতা বলছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তান টি20 সিরিজ যথাসময়ে মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তা জানে, তবে সিদ্ধান্তটা পাকিস্তানের হওয়ায় তাদের আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেট। কোচ হওয়ার দৌড়ে পাকিস্তানের ওমর গুলের নাম থাকলেও টেটের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এদিকে নতুন কোচ খুঁজে পাওয়ায় সমঝোতার ভিত্তিতে সাবেক নিউজিল্যান্ড পেসার আন্দ্রে অ্যাডামসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হওয়ার গুঞ্জনে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেটের নাম। বিসিবির পছন্দের তালিকায় আরও ছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওমর গুল। তবে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতায় এগিয়ে থাকায় শেষ পর্যন্ত অজি পেসারকেই বেছে নিয়েছে বোর্ড। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগং কিংসের হেড কোচের দায়িত্ব সামলেছেন শন টেট। তার অধীনে ফাইনালও খেলে চিটাগং। এছাড়াও একই ফ্র্যাঞ্চাইজের হয়ে তিনি অংশ নিয়েছিলেন বিপিএল এর প্রথম 2 এডিশনেও। সব মিলিয়ে লাল সবুজ ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় নাহিদ রানা, তাসকিনদের কোচ হিসেবে প্রাধান্য পেয়েছেন তিনি। মাত্র 42 বছর বয়সে বেশ কয়েকটি দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন শন টেট। পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পাশাপাশি বিশ্বের অন্যতম দ্রুতগতির এই বোলার ম্যানেজ করেছেন আরও অন্তত 4টি ফ্র্যাঞ্চাইজ লিগের পেস ডিপার্টমেন্ট। কাজ করেছেন ইংলিশ কাউন্টি লিগেও। শন টেটের সঙ্গে আপাতত 2.5 বছরের চুক্তি করেছে ক্রিকেট বোর্ড। দলের সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে যোগ দেওয়ার কথা রয়েছে তার। কাজ করবেন 2027 নভেম্বর পর্যন্ত। মূলত পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় রেখেই এই চুক্তি করেছে বিসিবি। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটাই সঠিক সময়। আমি অনেকবার বলেছি বাংলাদেশে প্রচুর প্রতিভাবান পেস বোলার আছে, তবে আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব না। আমার দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে সফলতা এনে দেয়া। আমার প্রধান লক্ষ্যই হবে এটা। আশা করছি ফিল সিমন্সের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দিতে পারবো। এদিকে নতুন কোচ খুঁজে পাওয়ায় সমঝোতার ভিত্তিতে সাবেক নিউজিল্যান্ড পেসার আন্দ্রে অ্যাডামসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। গেল বছর মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস ইউনিটের দায়িত্ব পান অ্যাডামস। 2026 টি20 বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ থাকলেও শন টেটকে বেছে নেয় সমঝোতায় পৌঁছায় দুপক্ষ। এসএম ইকবাল, সময় সংবাদ। সময় সংবাদে খবর প্রচারের পর জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়েছে ক্রীড়া পরিষদ। স্টেডিয়াম এলাকার পরিবেশ সুস্থ ও নিরাপদ রাখতে মোবাইল কোর্ট বসিয়ে দোকানীদের সতর্ক করেছে এনএসসি। ভবিষ্যতে কেউ আইন লঙ্ঘন করলে জরিমানা করারও হুঁশিয়ারি দেন তারা। তবে অভিযানের কথা আগে থেকেই জানতে পারায় স্টেডিয়াম এলাকা থেকে সরে ফুটপাতে বসে হকাররা।
ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকায় ঘিঞ্জি পরিবেশ ও পড়ে থাকা ময়লা আবর্জনা নিয়ে সময় সংবাদের খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে জাতীয় ক্রীড়া পরিষদ। কোনো কালক্ষেপণ না করে অভিযানে নামে এনএসসির কর্মকর্তারা। তবে এদিন কোনো জরিমানা নয়, মোবাইল কোর্টের মাধ্যমে স্টেডিয়াম কমপ্লেক্সে থাকা দোকানীদের সতর্ক করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত। সেই সঙ্গে স্টেডিয়ামের করিডোরে থাকা জিনিসপত্র দ্রুত সরাতে দোকানীদের নির্দেশ দেন তিনি। স্টেডিয়াম এলাকায় অবৈধভাবে পার্কিংয়ে থাকা গাড়িগুলো আগে থেকেই সরিয়ে দেন এনএসসির লোকজন। তবে এদিন চোখে পড়েনি ফুটপাতে থাকা হকারদের। আগে থেকেই খবর পেয়ে দোকান বসাননি তারা। নিয়মিত মোবাইল কোর্ট বসিয়ে স্টেডিয়াম এলাকায় খেলার জন্য সুস্থ পরিবেশ ও নিরাপদ রাখার প্রতিশ্রুতি জাতীয় ক্রীড়া পরিষদের। যেসব ইলিগেল অকুপাই আছে সেগুলো সরানো থেকে শুরু করে যাতে এটার পরিবেশ বান্ধব একটা স্পেস হয়, সবাই যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটাই আপাতত আমাদের মোটো। তবে অভিযোগ আছে স্টেডিয়াম এলাকা থেকে চাঁদা নিয়ে হকারদের ফুটপাতে বসতে দেন কিছু অসাধু এনএসসি কর্মকর্তা। এমন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। এনএসসির কেউ যদি এগুলোতে সম্পৃক্ত থাকে এবং যদি প্রমাণ পাওয়া যায়, তার জন্য চাকরি বিধিমালা রয়েছে, বিভাগীয় বিষয়াশয়গুলো রয়েছে, সেই প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হবে। শুধু দোকানে কিংবা ফুটপাত নয়, সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকার আনাচে কানাচে দেখা যায় মাদকের আখড়া। তা নির্মূলেও কাজ করার কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বাকি 25 ফেডারেশনের প্রস্তাবিত অ্যাডহক কমিটির নাম হস্তান্তর করেছে সার্চ কমিটি। সুপারিশকৃত কমিটি যাচাই বাছাই শেষে দ্রুত প্রজ্ঞাপন জারির আশ্বাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিবের। এদিকে মেয়াদ না বাড়ানোয় অসম্পূর্ণ গঠনতন্ত্রের খসড়াও এনএসসিতে জমা দিয়েছে সার্চ কমিটি। কমিটি বিলুপ্ত ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম বুঝিয়ে দিতে জাতীয় ক্রীড়া পরিষদে হাজির ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি। 10 মে কমিটির মেয়াদ শেষ হয়। এদিন বাকি 25টি ফেডারেশনের অ্যাডহক কমিটির খসড়া ক্রীড়া পরিষদকে হস্তান্তরই ছিল সার্চ কমিটির মূল এজেন্ডা। ফেডারেশনগুলোর কমিটি দেয়া ছাড়াও গঠনতন্ত্র নিয়েও কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি। তবে কাজ অসম্পূর্ণ রেখেই নিজেদের দায়িত্ব ছাড়লেন কমিটির সদস্যরা। সার্চ কমিটির 4 সদস্যের উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দেয়া হয় নিজেদের প্রস্তাবিত অ্যাডহক কমিটি এবং ফেডারেশনগুলোর অসম্পূর্ণ গঠনতন্ত্র সংস্কারের সুপারিশপত্র। তবে ফেডারেশনগুলোর কমিটির কাজ শেষ হলেও গঠনতন্ত্র পরিবর্তন নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। কন্টিনিউ করতে হবে আমাদের গঠনতন্ত্রের কাজটা নিয়ে, কেন ওইটা আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। খুব সম্ভবত গঠনতন্ত্র কাজটা নিয়ে হয়তো নতুন কিছু একটা প্রজ্ঞাপন বা কিছু একটা আসতে পারে, হয়তো ওখানে আমরা থাকবো, হয়তো নতুন কেউ এসে থাকতে পারে। এই সার্চ কমিটি 70% যেটুকু করেছে সেটাও কিন্তু আজকে ওনাদেরকে দিয়ে দিয়েছে। যেহেতু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল, এই সময় বেঁধে দেওয়ার মধ্যে যতটুকু অগ্রগতি হয়েছে সেটা তাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন বাকি অংশটা এই সার্চ কমিটির সদস্যদেরকে দিয়ে ওনারা করিয়ে নেবেন কিনা, অন্য কাউকে দিয়ে করাবেন, এটা একান্তই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এর মধ্যে কিছু আইনি বিষয় রয়ে গেছে যে কমিটির মাধ্যমে হবে নাকি এটা অন্য কোনো নাম নিয়ে হবে। একটা কমিটি একটা গঠনতন্ত্র করবে কি করবে না, এই বিষয়গুলি রয়ে গেছে দেখেই এই জিনিসটা এখন পরবর্তীতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেলেই প্রস্তাবিত নামগুলো যাচাই বাছাই করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। আর গঠনতন্ত্র পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে অপেক্ষা করতে হতে পারে আরও কিছুটা সময়। আমরা আজকে অবশিষ্ট যে সমস্ত কমিটিগুলো আছে তার সিলগালা খামবদ্ধ অবস্থায় রিপোর্টটা পেয়েছি। যেহেতু আমাদের মাননীয় উপদেষ্টা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা সেটা প্লেস করব এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের সম্মতিক্রমে পরবর্তীতে এটার প্রজ্ঞাপনটা জারি করা হবে। যে কোনো একটা গঠনতন্ত্র করতে হলে এর স্টেকহোল্ডার কনসালটেশন ভেরি ইম্পর্ট্যান্ট, তো এটার জন্য একটু সময়ের প্রয়োজন। তো যেহেতু আমি এখানে নতুন যোগদান করেছি, মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপক্রমে আমরা পরবর্তীতে এই কমিটি কাজ করবে নাকি কিভাবে এটা এগিয়ে নিয়ে যাব সেটা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জানা যায় সার্চ কমিটির সদস্যদের নিয়েই নতুন নামে কমিশন গঠন করে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র পরিবর্তনের কাজ করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিল ফুটবলে হেক্সা মিশনের নতুন কান্ডারি হলেন কার্লো আনচেলোত্তি। 26 মে আনুষ্ঠানিকভাবে সেলেসাউদের দায়িত্ব নেবেন ডন কার্লো।
ব্রাজিল ফুটবলের 102 বছরের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হলেন ইতালিয়ান নাগরিক কার্লো আনচেলত্তি। লা লিগায় 25শে মে শেষবার তিনি দাঁড়াবেন রিয়াল মাদ্রিদের ডাগআউটে। সেদিনই ক্লাব ইতিহাসের সেরা কোচকে জমকালো বিদায় জানাবেন মাদ্রিদিস্তারা। শুরু আর শেষের মধ্যে কি আশ্চর্য বৈপরীত্য। সান্তিয়াগো বার্নাবুতে যেদিন পা পড়েছিল ইতালিয়ান এই মানুষটির, তখন 10ম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে মরিয়া রিয়াল মাদ্রিদ। এই বুড়োর হাত ধরেই ভেঙেছিল এক যুগের অপেক্ষা। লা ডেসিমার স্বপ্ন পূরণ হয়েছিল মাদ্রিদিস্তাদের। এরপর তো গুনে গুনে আরো 5 বার এই ট্রফিটা শোকেসে উঠেছে রিয়ালের। এর মাঝে একবার বিদায় নিয়ে আবার এসে 2 দফায় শেষ করেছেন 6 মৌসুম। সাদা জার্সিতে জিতেছেন 3টা করে ইউসিএল, সুপার কোপা, 2টো লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ কাপ আর ক্লাব বিশ্বকাপ। সঙ্গে আছে একটা ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি। শেষ মৌসুমটা খালি হাতে ফিরলেও 5 মৌসুমে 15 শিরোপা নিয়ে তিনি এখন রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা কোচ। মিগুয়েল মুনোজের 14 শিরোপাকে পেছনে ফেলেছেন ডন কার্লো। বার্নাবুর কিংবদন্তি কার্লো আনচেলত্তি 25শে মে বার্নাবুতে শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন তিনি। এরপর বিদায়। তবে এ দেখা শেষ দেখা নয়, এরপর নতুন দায়িত্ব, সেটাও কিন্তু ইতিহাস। ব্রাজিলের 102 বছরের ইতিহাসে কার্লো হতে যাচ্ছেন প্রথম বিদেশি কোচ। ঐতিহ্য ভেঙে হেক্সা মিশনের ব্যাটন তুলে দেয়া হচ্ছে ইতালিয়ান এই নাগরিকের হাতে। 26শে মে সেলেসাউদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেবেন কার্লো আনচেলত্তি। আপাতত 1 বছরের জন্য কার্লোর সঙ্গে চুক্তি করেছে সিবিএফ, রাখা হয়েছে মেয়াদ বাড়ানোর সুযোগ। গণমাধ্যমে খবর, আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ হতে যাচ্ছেন ডন কার্লো। তবে অঙ্কটা কত, সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়ে একটা বিবৃতি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেখানে দায়িত্ব নেয়ার জন্য কার্লোর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সিবিএফ চেয়ারম্যান। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লাব ফুটবলের সবচেয়ে ডেকোরেটেড এক কোচ। এভাবেই কার্লোকে সম্ভাষণ জানিয়েছে ব্রাজিল ফুটবল। তবে হলুদ জার্সিতে পথটা খুব একটা মসৃণ হবে না কার্লোর জন্য। আগামী বছরের ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলা এখনও নিশ্চিত করতে পারেনি ব্রাজিল। বাছাই পর্বের 14 ম্যাচে তাদের পয়েন্ট 21, টেবিলে অবস্থান চতুর্থ। বাছাই পর্বে আর 4টি ম্যাচ বাকি আছে ব্রাজিলের, যার প্রথমটি 6 জুন, যেখান থেকেই শুরু কার্লো আনচেলত্তির নবযাত্রা, সঙ্গে ব্রাজিল ফুটবলেরও। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এদিকে কার্লোর বিদায়ে খালি থাকছে না মাদ্রিদের ডাগআউট। আসন্ন ক্লাব বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের দায়িত্বভার বুঝে নেবেন বায়ার লেভারকুসেনের বর্তমান কোচ শাবি আলোনসো। 3 বছরের জন্য 2028 সাল পর্যন্ত দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শাবি। এমন খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। ক্লাবের পক্ষ থেকে আগামী সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে 2027 সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গেই থাকতে সম্মতি জানিয়েছেন হান্সি ফ্লিক। নতুন দিনের অপেক্ষায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গেল বেশ কিছুদিনের বাজে সময়ের পরিবর্তনে দলটাকে ঢেলে সাজানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। নতুন কোচ, নতুন খেলোয়াড়দের ভিড়িয়ে এবার পুরো মাদ্রিদ শিবিরে বড়সড় পরিবর্তনের অপেক্ষায় দলটা। একজনের বিদায়ের সঙ্গে সঙ্গেই নতুন পথ চলা শুরু আর একজনের। দায়িত্ব বদলের এ ধারায় এবার রিয়ালের কোচের চেয়ারে বসতে যাচ্ছেন বায়ার লেভারকুসেনের শাবি আলোনসো। বেশ কিছুদিন ধরে গুঞ্জন রিয়ালের হয়ে নতুন মৌসুমেই দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তবে ক্লাব বিশ্বকাপে দলের দায়িত্ব নিতে নাকি সম্মত হননি শাবি। দলকে বুঝে উঠতে তার আরও সময় প্রয়োজন বলেই ক্লাবকে জানিয়েছিলেন তিনি। তবে এবার মিলল নতুন খবর। আগামী 3 বছরের জন্য রিয়ালের সঙ্গে চুক্তি হয়েছে শাবি আলোনসোর। 2028 পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব সামলাবেন সাবেক রিয়াল তারকা। ইতোমধ্যে দুপক্ষের সমঝোতায় চুক্তি পাকাপাকি, যদিও রিয়ালের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি এ বিষয়ে। আগামী সপ্তাহের মধ্যেই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে বলেই খবর প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। এর আগে ইউরোপিয়ান গণমাধ্যমে গুঞ্জন শোনা যায় ক্লাব বিশ্বকাপে রিয়ালের দায়িত্ব সামলাবেন অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারি। তবে এবার ক্লাব বিশ্বকাপে দলের হাল ধরতে সম্মতি জানিয়েছেন শাবি। চলতি মাসেই দলের সঙ্গে যোগ দিয়ে যে কদিন হাতে পাবেন সে সময়টাকেই পুরোপুরি কাজে লাগিয়ে প্রস্তুতি সারতে চান তিনি। তবে ক্লাব বিশ্বকাপের আগেই বেশ কিছু খেলোয়াড়ও দলে ফেরানোর পরিকল্পনা আছে মাদ্রিদ কর্তৃপক্ষের। দলের দুর্দশা খোঁচাতে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ফ্লোরিয়ান উইর্টজ সহ আরও কয়েকজনকে দলে নিতে মুখিয়ে রিয়াল মাদ্রিদ। আগামী 15 জুন থেকে মাঠে গড়াতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের এবারের আসর। এর আগেই দলের দায়িত্ব নিয়ে মেগা ইভেন্টে আবারও রিয়ালের জৌলুস ফেরানোর লক্ষ্য শাবি আলোনসোর।
এদিকে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিককে নিয়েও আছে নতুন তথ্য। চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতি জানিয়েছেন তিনি। 2027 পর্যন্ত বার্সা ডাগআউট সামলাবেন বলেই গুঞ্জন শোনা যাচ্ছে ইউরোপিয়ান গণমাধ্যমে। তাজিন খন্দকার, সময় সংবাদ। ভারত পাকিস্তান সংঘাতের জেরে আইপিএল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এবছর আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহী নন অজিরা, এমনটাই জানিয়েছে শীর্ষস্থানীয় গণমাধ্যম। ক্রিকেটারদের সঙ্গে তাতে সমর্থন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। এছাড়াও অজি কোচিং স্টাফরাও যেতে চাচ্ছেন না ভারতে। স্থগিত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন দলের হয়ে মোট 15 জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার 2025 আইপিএলে অংশ নিয়েছেন। ভারত কিংবা পাকিস্তান, সংঘাত চলাকালীন দুদেশের প্রতিটা মানুষের মধ্যেই বিরাজ করেছে আতঙ্ক। সেখানে অবস্থান করা বিদেশিদের অবস্থা ছিল আরও ভয়াবহ। পিএসএল আইপিএল থেকে কোনো মতে দেশে ফিরে হাঁপ ছেড়ে বেঁচেছেন ফরেন ক্রিকেটাররা। তবে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। তবুও বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে দুশ্চিন্তায় বিসিসিআই। সীমান্ত রেখায় 4 দিন দুদেশের হামলা পাল্টা হামলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছিল পিএসএল এবং আইপিএল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পরমাণু শক্তিধর দেশ। এরপর থেকেই আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা নিজ দেশে করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দুই বোর্ড। তবে সে বিষয়ে পিসিবি কিছুটা আগাতে পারলেও একের পর এক সমস্যার সম্মুখীন ভারতীয় ক্রিকেট বোর্ড। রাওয়ালপিন্ডিতে আয়োজন করা হবে পিএসএল এর বাকি 8 ম্যাচ। আইপিএল এর বাকি অংশ আয়োজন করতে চাচ্ছে বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজিগুলো দ্রুত বিদেশি ক্রিকেটারদের ফিরে আসার কথা বলেছে। কিন্তু বিদেশি ক্রিকেটাররা এ মৌসুমে নাকি আর খেলতেই চাচ্ছেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। নিরাপত্তা ইস্যুতে সবার আগে বেঁকে বসেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, এমনটাই দাবি করেছে শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম। এছাড়া দিল্লি, চেন্নাই সহ অনেক দলের অজি ক্রিকেটাররাই নাকি ইতিমধ্যে না খেলার ব্যাপারে জানিয়েছে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিকে। এতে সমর্থন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও, জানিয়েছে নিরাপত্তা শঙ্কায় ক্রিকেটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। 2025 আইপিএলে খেলেছে মোট 15 জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যাদের মধ্যে ইনজুরিতে পড়ে আগেই ফিরে গেছেন পাঞ্জাব কিংসের গ্লেন ম্যাক্সওয়েল। চোটের কারণে 27 এপ্রিল ম্যাচের পর আর খেলতে পারেননি জশ হ্যাজেলউড। ভারত থেকে আতঙ্কিত অবস্থায় দেশে ফিরতে দেখা গেছে মিচেল স্টার্ককে। শুধু ক্রিকেটারই নন, অজি কোচিং স্টাফরাও আর ফিরতে চাচ্ছেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আইপিএল স্থগিত হওয়ার পর লখনৌ সুপার জায়ান্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার দেশে ফিরে গেছেন। চেন্নাই ব্যাটিং কোচ মাইকেল হাসি চলে গেছেন অস্ট্রেলিয়ায়। তবে এখনও ভারতেই আছেন পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিং ও তার দুই সহকারী হেডেন ও হোপস। তামিম হোসেন, সময় সংবাদ। পর্তুগাল ফুটবলে এসেছেন আরেক ক্রিস্টিয়ানো। সেলেকাওদের অনূর্ধ্ব 15 দলের সঙ্গে আজ প্রথমবারের মতো অনুশীলন করেছেন এই কিশোর। নাম অ্যাঞ্জেল ডস সান্তোস অ্যাভেইরো, তবে পুরো ফুটবল দুনিয়া যাকে চেনে ক্রিস্টিয়ানো জুনিয়র নামে। পর্তুগিজ রাজপুত্র ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে সে। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাটকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে আজ মাঠ মাতিয়েছেন রোনালদো পুত্র। এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান। এই ছবি দুটো তো এই প্রবাদেরই স্পষ্ট চিত্র। যে দেশের ফুটবলটাকে বিশ্ব চেনে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিচয়ে, যার ফুটবল শৈলীতে পর্তুগিজ ফুটবল পেয়েছে সমৃদ্ধ ইতিহাস, সেই ক্রিস্টিয়ানোর উত্তরসূরি এখন দেশটার ফুটবলে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত। ছেলের কাছে স্থান ছেড়ে দিতে হবে এবার CR7কে। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পুত্র অ্যাঞ্জেল ডস সান্তোস অ্যাভেইরো ইতিমধ্যে যে রোনালদো জুনিয়র নামে পরিচিত ফুটবল দুনিয়ায়। ফুটবল যাত্রাটা শুরু করেই ফেলেছেন পর্তুগিজ মহাতারকার বড় ছেলে। রোনালদো জুনিয়র আগামী 13 থেকে 18 মে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাটকো মার্কোভিচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য পর্তুগালের অনূর্ধ্ব 15 দলে ডাক পেয়েছেন। প্রথমবারের মতো পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নিচ্ছেন জোরে সোরে। দলের সবার সঙ্গে মাঠে উপস্থিত হয়ে প্রথম দিন গা গরম করে নেন অ্যাভেইরো। 14 বছর বয়সী এই কিশোর খুব অল্প বয়সেই ফুটবল খেলতে শুরু করেন। 6 বছর বয়স থেকে প্রশিক্ষণ নিতে শুরু করেন ক্রিস্টিয়ানো জুনিয়র। আল নাসরের যুব একাডেমিতেও খেলছেন রোনালদোর ছেলে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে এই টুর্নামেন্টে জাপান, গ্রিস, ইংল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল অনূর্ধ্ব 15 দলের হয়ে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিষিদ্ধের পর এবার নির্বাচন থেকেও ছিটকে গেল আওয়ামী লীগ। নিবন্ধন স্থগিত করল ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে না, জানালো প্রেস উইং।
রাজনীতিতে নতুন দল গড়ার হিড়িক নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন করেছে ৬৫টি, বেশিরভাগই নাম সর্বস্ব, নেই কেন্দ্রীয় কার্যালয়, কর্মী ও সাংগঠনিক কার্যক্রম। কর্মকর্তাদের আন্দোলনের মধ্যেই পুনর্গঠন হলো এনবিআর, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে ২ বিভাগ করে অধ্যাদেশ জারি, স্বচ্ছতা জবাবদিহিতাকে কারণ হিসেবে উল্লেখ। রংপুরে কুরবানির জন্য প্রস্তুত প্রায় ২০ লাখ গবাদি পশু, ২ সপ্তাহ পরই বিভিন্ন হাটে শুরু হবে বেচাকেনা। ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে কঠোর পদক্ষেপ দাবি খামারিদের। এবং সংঘাত শেষে জাতির উদ্দেশ্যে মোদির প্রথম ভাষণ, বললেন পরমাণু অস্ত্রের হুমকিতে ভয় পায় না দিল্লি। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বন্ধ হয়েছে পারমাণবিক যুদ্ধ, দাবি ট্রাম্পের। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।